প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আইতে দেখছেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, আমাদের বাঙালিদের কালচার, সংস্কৃতি, শিল্প সবকিছু আমাদের ধারক ও বাহক। আমরা আমাদের শেকড়ের সন্ধান করি, আমাদের শেকড়কে ভালোবাসি এবং যখন শিল্প নিয়ে কথা বলি তখন কিন্তু গানের কথা আসে, সিনেমার কথা আসে, অভিনয়ের কথা আসে, অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রের কথা আসে এবং সেই সকল ক্ষেত্রে আমাদের সংস্কৃতি আসলে সমৃদ্ধ। সেই সমৃদ্ধ জীবনের সব কিছু নিয়ে আমরা গল্প করতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি। আজকে অভিনয়ের কথা বলবো, মঞ্চ নাটকের কথা বলবো, বিভিন্ন নাটকের কথা বলবো এবং আসলে অভিনয়ের যত ক্ষেত্র আছে সেই সব ক্ষেত্রে আসলে যার বিচরণ তেমন একজন মানুষ আজ আমাদের সাথে আছেন, আমাদের প্রিয় অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি এবং শিল্পের কথা বললে, অভিনয়ের কথা বললে আসলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। এখন সবকিছু কেমন চলছে? কি কি কাজ চলছে? এখন সবকিছু ভালো চলছে, সবকিছুই চলছে, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে একটু কম। সময়টা আসলে সময় না, আমার বয়সের সময়, আমার দীর্ঘদিনের পদযাত্রায়, যেমন একটা চাকরিতে রিটায়ারমেন্ট আসে, আমাদের রিটায়ারমেন্টে যেতে হয়, কিন্তু সেটা রিটায়ারমেন্টে তো আমরা পুরোপুরি যেতে পারি না, বাট কাজটা কমে আসে। তো সেই সময়টাই এখন চলছে। এবং আপনাকে আমরা যখন থেকে জানি তখন থেকে এটা জেনে এসেছে যে মঞ্চের প্রতি আপনার ভালোবাসাটা অনেক বেশি এবং যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন এটাকে যদি ফুল টাইম প্রফেশন হিসেবে নেওয়া যেত আমি থিয়েটারই করতাম, অন্যান্য অভিনয় করতাম না। এটা আসলে কেন মনে হয় মঞ্চের প্রতি এত ভালোবাসাটা বেশি কেন? মঞ্চের প্রতি ভালোবাসাটা হলো সেটা হলো যে আমি একটি নাটক, আমি সংলাপ আত্মস্থ করেছি এবং আমি এটা নিয়মিত শো করছি। প্রতিটা শো কিন্তু প্রতিদিন এক এক রকম হয়, ঋদ্ধ করে, প্রতিদিন প্রত্যেকটা ডায়ালগকে নতুনভাবে আবিষ্কার করা যায়। যেটা আজকে আমি শ্যুট করলাম, আজকে যে ডায়ালগটা দিলাম, এই ডায়ালগটা কিন্তু হ্যাঁ আজকে 7 বার, 10 বার, 15 বার, 25 বার, 50 বার দেবারও সুযোগ আছে, কিন্তু আরেকভাবে আরেক দিন দর্শকদের সামনে সেই ডায়ালগটা দিয়ে নিজেকে প্রেজেন্ট করার আর কোনো সুযোগ দেওয়া হয় না। তো মঞ্চ নাটক হলো সরাসরি দর্শকদের রিয়াকশনটা দেখা যায় এবং ওই যে বললাম না, প্রতিটা লাইন ধরে ধরে আত্মস্থ করার ব্যাপারটা, ফিল করার ব্যাপারটা, মনে হয় যে আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি, আমি আমার মানুষের কথা বলছি, দেশের কথা বলছি, সংস্কৃতির কথা বলছি। এমনকি আমাদের অন্তর্গত যে আবেগ, যে কষ্ট, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা এবং না পাওয়ার যে বিষয়গুলো, সেগুলো সব ব্যক্ত করছি প্রতিদিন, প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা এটা পাইনি, বা আমরা এটা মানে না পাওয়া থেকে এরকম আমাদের খারাপ লাগা, কষ্ট লাগাটা, মানে বেদনা তো হই আমরা। এই জিনিসটা যখন বলি, পাশাপাশি আবার এটাও বলি যে তারপরও কেন মানুষ বেঁচে থাকে, তারপরও কিভাবে মানুষকে ভালো থাকতে হয়, তারপরও কেন মানুষ জীবনযাপন করার জন্যে নিজেকে সুখী করার চেষ্টা করে, সেটাও কিন্তু মানুষের মধ্যে ট্রান্সফার করে দিই। একদম এই একটাই কারণ থিয়েটার করার। সাধারণ অভিনয়ের চেয়ে বেশি মঞ্চের অভিনয়টা বেশি কানেক্টিং ফিল হয়, বা অনেক বেশি, একদম অনেক বেশি। সদ্যই যেটি শেষ করলেন জলবাসর, সেটি নিয়ে একটু শুনতে চাই। কেমন ছিল অভিজ্ঞতা? দর্শকদের কেমন সাড়া পেয়েছেন? তুলনামূলকভাবে কম দর্শক, এটা খুবই দুঃখজনক। কারণ হলো সময়টাই এখন এমন যাচ্ছে যে আজ এখানে সমস্যা, কাল ওখানে সমস্যা। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে দর্শক আমাদের এমনও গেছে জলবাসরের লাস্ট শোতে, এই শোয়ের আগের শোতে আমাদের অনেক দর্শক আসতে পারেনি, রাস্তায় আটকে ছিলেন। এবং একটা নাটক যখন শুরু হয়ে যায়, প্রথম 10 মিনিট তাও মার্সি করা যায়, দর্শক আসলে আর্টিস্টদের সমস্যা হয় না। হাফ অ্যান আওয়ার হয়ে গেলে তখন একজন দর্শক যখন মঞ্চে প্রবেশ করে তখন কিন্তু আর্টিস্টদের একটা ধাক্কা লাগে। হ্যাঁ, তো আমরা এইরকম অনেক অর্থ আমাদের ফেরত দিতে হয়েছে। কিন্তু জলবাসর নিয়ে আমার খুব মজার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা হলো যে প্রথমে যখন জলবাসর করলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ খুব বুঝছি জলবাসরের এটা, হ্যাঁ এই ডায়লগ, এই কারণে ডায়লগ, ওই কারণে ডায়লগ। এখন যত দিন যাচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ যা হচ্ছে এবং আমরা যেসব সমস্যাগুলো প্রকৃতি থেকে ফিল করছি, জলবাসর অ্যাপ্রোপ্রিয়েট একটা নাটক বর্তমান সময়ে মনে হচ্ছে, যেটা প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক। শুধু না, মানে আমাদের
প্রকৃতির সাথে মানুষ, মানুষের সাথে জলবায়ু, জলবায়ুর সাথে মানে প্রাণীর যে সম্পর্ক, কি পরিমাণ মানে অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত, একদম। এই বিষয়টা একদম বিষয়বস্তু হিসেবে এসেছে জলবাসরে। যেটা ওই যে বললাম না, যত দিন যায় আমরা তত বুঝি, তত ফিল করি, তত ওই নাটকটার মধ্যে আমরা ডুবতে পারি। ওই ডোবাটা এখন। এবং এখন কিন্তু আসলে পরিবেশের এমন এক অবনতি ঘটেছে আস্তে আস্তে, এখন আসলে এখনো যদি আমরা পেছনে ফিরে না তাকাই, আমাদের পরিবেশের দিকে না তাকাই সেটাকে সুস্থ করার জন্য, তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি আমরা সবাই অসুস্থ থাকি এবং ঢাকা তো একদম বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এই যে নাটকগুলোর মধ্য দিয়ে আসলে মানুষকে অনুপ্রাণিত করা বা একটু ভালো কাজ করতে ইন্সপায়ার করা, একটা শিক্ষা দেয়া, আপনার কাছে আসলে কি মনে হয় যে মঞ্চ নাটক থেকে মানুষ কতটুকু সেটি গ্রহণ করতে পারে? মঞ্চনাটক যেটা হয় যে একটা পজ দেওয়ার সুযোগ নেই, আপনার খাওয়ার সুযোগ নেই, পপকর্ন খাওয়ার কোনো সুযোগ নেই। মানে আমি সিনেমা হলের কথা বলছি, টেলিভিশন নাটকের কথা বলছি। অথবা বারবার আমি ওয়াশরুমে যাচ্ছি আসছি, চুলাই সিটি দিচ্ছে, আমাদের প্রেসার কুকার, গিয়ে চুলাটা বন্ধ করতে হবে, বাচ্চা স্কুল থেকে আসলো, কোনো টেনশন নেই, আপনাকে ফুল ফোকাসড করে রাখে একদম একটা মঞ্চের মধ্যে, একটা তিন দেয়ালের মধ্যে, সামনে তো খোলা। তো এই যে এরেনাটা আটকে ফেলছে মানুষের দৃষ্টিকে, ভাবনাকে কিন্তু পুরোপুরি ফোকাসড করছে ওই জায়গাটাতে, মঞ্চের ওই সংলাপগুলা, মানুষগুলা। সুতরাং খুব 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 সম্ভব একটা সময় ছিল যখন নাটক দিয়ে পুরো বাংলাদেশে বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা বলা হতো, এবং তখন কিন্তু মানুষ স্কুলে যেত, বাচ্চাদেরকে পাঠাতো। আচ্ছা, এইডসের মতো ভয়াবহ রোগ আমাদের টেলিভিশন ক্যাম্পেইন, রেডিও ক্যাম্পেইনিংয়ের পাশাপাশি নাটকের মাধ্যমে মানুষের কাছে কিন্তু পৌঁছানোর চেষ্টা করা হতো, থিয়েটারের মাধ্যমে। এরপর বাল্যবিবাহ, ইস্যু বেসড নাটক, এক কথায় গ্রামে বলেন, বাজারে বলেন, শহরে বলেন, ইউনিয়ন পরিষদের ভেতরে বলেন, শিল্পকলাতে বলেন, ইস্যু বেসড নাটক নিয়ে পুরো বাংলাদেশ ঘোরা হতো এবং কাজ হতো। যখন একজন বাবা বা জানছেন যে তার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবার জন্য তার মেয়ের কি হতে পারে, তার মেয়ের এমনকি মৃত্যু হতে পারে, তার একদম মানে কোলের বাচ্চা, তার সব থেকে আদরের বাচ্চার মৃত্যু হতে পারে, তখন কিন্তু ওই বাবা ভেবে দেখতেন, ঠিক করা বিয়েও ভেঙে দিতেন। তো নাটকের পাওয়ার আছে। নাটক হলো সংস্কৃতি হতে পারে, নাটক আমরা বলতে পারি যে শিল্প চর্চা, কিন্তু নাটক মানুষের কথা বলে। আমাদের দেশ নাটকের স্লোগানই এটা, যে মানুষের জন্য নাটক। তো দেশ নাটক প্রথমে শুরু করেছিল একদম পথনাটক দিয়ে, মানে ম্যাস পিপলের কাছে যেত। তারপরে কিন্তু ওনারা মঞ্চে ফিরে এসেছেন, মানে স্টুডিওতে বলি বা প্রেক্ষাগৃহে ফিরে এসেছেন। তো নাটকের পাওয়ার অনেক বেশি, সেটা টেলিভিশন নাটকেও। একটা টেলিভিশন নাটকে আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি সূর্যের হাসির একটা কাজ করেছিলাম। তখন সূর্যের হাসির, যদি আমি ভুল না করি, সেকেন্ড বা থার্ড টিভিসিটাই আমার করা ছিল। তো সেটা এত সুইট একটা ছিল, তখন আমার বিয়ে হয়নি, 2000 সালের দিকে, হ্যাঁ 2000 সালের দিকে আমার তখনও বিয়ে হয়নি। আমাকে যেহেতু আমি থিয়েটারের মেয়ে, আমার ডিরেক্টর ছিলেন তারিক আনাম খান, সিনেমাটোগ্রাফার ছিলেন হলো আমাদের সালাউদ্দিন লাবলু ভাই। তো তারা দুজন মিলে আমাকে বোঝালো যে অনাগত সন্তানের সাথে একজন মা কথা বলে, এবং এই মায়ের এই সন্তানের সাথে কথা বলাটা, সন্তান নিয়ে তার মানে স্বপ্নটা, দুর্ভাবনা কোনো কিছু নাই, পুরাটাই ওই সূর্যের হাসি ক্লিনিকের জন্যে। সে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে, দ্যাটস ওয়াই মা খুব মানে শান্তিতে আছে, সুখে আছে, সে স্বপ্ন দেখতে পাচ্ছে, তার মধ্যে কোনো ভয় কাজ করে না। তো ওই অনাগত সন্তানের সাথে যে কথা বলা, সেই পারফরমেন্সটা আমার করতে হয়েছিল অনেক দিন পর, যদি আমি ভুল না করি 2012 সালের দিকে। এক ভদ্রমহিলা আমাকে হাত ধরে শপিং কমপ্লেক্সের মধ্যে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলে যে 1 সেকেন্ড দাঁড়ান, এই তাড়াতাড়ি আসো, বলে একটা লম্বা ঢ্যাঙা একটা বাচ্চা ছেলে, বোঝা যাচ্ছে কিশোর, তাকে ডাক দিয়ে বলে কি তোমার এই সেই আন্টি। তো বাচ্চা তো বুঝে না, মায়ের দিকে তাকায় একবার, আমার দিকে তাকায় একবার, বলে কি এই আন্টির টিভিতে দেখে তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি কথা বলতাম। আমার না মনে হলো সমস্ত শরীর একটা কাঁপুনি দিয়ে উঠলো।
এটা পুরো ক্রেডিট অবশ্যই ডিরেক্টরের, পুরো সূর্যের হাসি ব্র্যান্ডটার, যারা আমাকে সিলেক্ট করেছিল। কিন্তু আমি বলাতে যে এরকম হাজার হাজার মায়ের মধ্যেও যে তার অনাগত সন্তানের সাথে কথা বলা যায়, কথা বলা উচিত, তাকে যে ভালোবাসা যায়, আদর করা যায়, এই ফিল্ডটা যে তৈরি হয়েছিল, মানে এটা অভিনয় শিল্পীদের অনেক বড় পাওয়া। এবং শুধুমাত্র তো একটি নয়, এমন হয়তো অনেক ঘটনাই আছে যেটা দেখে হ্যাঁ, মানুষ ইন্সপায়ার হ্যাঁ। হয়েছে। এইগুলো আপনাকে কিভাবে আন্দোলিত করে? আন্দোলিত যেমন করে, তেমন কিন্তু অনেক বেশি সচেতন করে তোলে। অনেক বেশি একটা ফিল্মের কাজ, ওটিটির ফিল্মের কাজ, যেই কাজটার গল্পটাই ছিল আমার সন্তানের সাথে, সন্তানের বন্ধুর সাথে আমার একটা রিলেশন হবে। আমি সেই কাজটা করি নাই। আমার মনে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে, আমাদের চারপাশে যদি আমরা তাকাই, বাস্তবে এটা কিন্তু হচ্ছে। এটা হওয়াটা আমি হয়তো অনেক কারণে হয়, সেটা দুজন মানুষের সাইকোলজি বলি, বা সেটা তাদের অ্যাডাল্ট, তারাও অ্যাডাল্ট, দ্যাটস ওয়াই তারা 18+ দুটো মানুষ, কেন কি হয় আমি জানি না। আমার নিজের কিন্তু সন্তান নেই, তো কি হয়েছে? আমি তো সেই একটা মায়ের, চরিত্রটাতে আপনি নিজেকে দেখতে চাননি? আমি একদমই না, আমি চাই না এটা আমাদের দেশে দেখানো হোক। বাস্তবতা আমরা জানি ঠিকই, কিন্তু আমি এটা চাই না। অনেকে বলে থাকেন আমি যে খুবই সরি, সাউন্ডস ব্যাড, যে কট্টর মনে হতে পারে, কিন্তু এটা কট্টরতা না। কিছু জিনিস আছে আপনার মানুষের সামনে উপস্থাপন করা খুব জরুরি। কিছু জিনিস আছে যত বড় বাস্তবই হোক না কেন, আমি মনে করি না যে এটা মানুষের সামনে উপস্থাপন করা তবে খুব আমরা জরুরি। সেগুলোকে প্রমোট না করে যেন সেই ঘটনাগুলো সম্পর্কে আরো বেশি হ্যাঁ, সচেতন হ্যাঁ, হই। exactly. মঞ্চনাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়। এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট বা মঞ্চনাটকের কথা বলছিলেন যে একটু কমে এসেছে, আগের থেকে দর্শক হচ্ছে না, এই জায়গায় দাঁড়িয়ে আসলে মঞ্চনাটক সমাজ পরিবর্তন করতে কতটুকু পারছে? মঞ্চনাটকের যারা, মানে যারা থিয়েটার সংশ্লিষ্ট মানুষ, তারা কিন্তু কথা বলছে, তারা কথা বলে, তারা মানে প্রতিবাদের ভাষা, তাদের এই যে সমাজের অসঙ্গতির ভাষা, সবই থিয়েটার, মানে একটি নাটক, পাণ্ডুলিপি, সেটাকে কুশীলবরা সবাই মঞ্চে হাঁটা চলার মাধ্যমে বলে, চেষ্টা করে যাচ্ছে। এই জায়গাটা সকল সময়ই আসলে কি বলে, সাহসিকতার জায়গা ছিল, এখনো পর্যন্ত তাই দেখে আসছি। কারণ আমাদের তো উপস্থাপনের অনেক ঢং আছে, কখনো রসাত্মক, কখনো ট্র্যাজেডি, কখনো মানে কি বলে এটাকে, সিচুয়েশনাল, এরকম বিভিন্ন ফরম্যাট আছে। তো কোনো না কোনোভাবে থিয়েটারের মানুষজন কোনো না কোনো ফরম্যাটের আশ্রয় করে তাদের কথা বলে যাবে, এই বিশ্বাস আমার আছে, এবং এখনো পর্যন্ত দেখে আসছি যে চলছে। এবং আপনার কাছে আসলে কি মনে হয়, এখন তো আমরা ফোনটা খুললে আসলে আমাদের মনোযোগ যেহেতু বেশিক্ষণ ধরে রাখতে পারি না, রিলসের জগতে চলে এসেছি, প্রযুক্তির এত পরিবর্তন, উন্নতি না অবনতি আসলে সেটাও ভ্যারি করে পার্সন টু পার্সন। তো সেই জায়গায় আসলে এই যে মঞ্চনাটক দেখতে মানুষের আগ্রহটা কমে যাচ্ছে বা আমরা ফোনের দিকে বেশি ঝুঁকে পড়ছি, এটা আসলে কোন দিকে যাচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটা শুধু মঞ্চনাটক না, প্রত্যেকটা সেক্টরেই, মানে সংস্কৃতির প্রত্যেকটা সেক্টরে এটা চলছে। কিভাবে চলছে? একটি নাটককে যখন রিলস আকারে দেয়া হচ্ছে, ছোট ছোট চুম্বক বলে, হ্যাঁ, তো ওই চুম্বক অংশটুকু তারা বলে, মানে যেখানে আকৃষ্ট করবে দর্শকদেরকে, এই আকৃষ্ট করার জন্য রে বোন, যেভাবে একটি নাটককে একেবারে অপারেশন থিয়েটারের মতো কুচুকাটা করা হচ্ছে, তাতে কিন্তু অলমোস্ট পুরোটা নাটকই দর্শকদের দেখা হয়ে যাচ্ছে। তারা আসল জিনিসগুলো বুঝে ফেললে আর ওই নাটকটি পুরোটা দেখছে না। তখন কি হচ্ছে? ভিউয়ের দৌড়, আমারটার ভিউ হচ্ছে না, আমারটার ভিউ হচ্ছে, আমারটা একেবারেই মানে ইয়েতে পড়ে আছে, তলানিতে পড়ে আছে, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে। কিন্তু আমি যে এটাকে অনেক আগেই পর্দা সরিয়ে দিলাম, আগ্রহ নষ্ট করে দিলাম, বা আমার যেটা বলার যে এক থাপ্পড় দিব এই শব্দটা, তো থাপ্পড় তো দিতেই চাচ্ছে, এরপর হয় থাপ্পড় খাবে, নাহলে থাপ্পড় দিবে, আর দেখার কি বার্তাটা আগে আছে? থেকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, আর দেখার কি আছে? এই যে আকর্ষণটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা যেটা করছে আমাদেরকে শর্টকাট শেখাচ্ছে। আমরা আগে একটা শর্ট ফিল্মের কাজ হবে, একটা শর্ট ফিল্মের কাজ করার জন্য একজন ডিরেক্টরকে অনেক বেশি সচেতন থাকতে হতো, অনেক বেশি তার মাথা খারাপ থাকতো, কারণ ওই শর্ট ফিল্মটার মধ্যে তাকে একটি মানে
বিষয়বস্তুকে একদম উপস্থাপন করতে হবে ক্লিয়ারলি। যদি না বুঝে দর্শক, তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। এবং তার যে আর্টিস্টরা কাজ করছে, তার যে টেকনিশিয়ানরা কাজ করছে, তাদেরকেও বিষয়টাকে বুঝতে হবে যে এতটুকু ফ্রেমের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে ফুল কমপ্লিট করতে হবে। আর এখন রিলস 3 মিনিটের, ওদিকে হলো 30 সেকেন্ডের, 5 সেকেন্ডের, বিভিন্ন কিছু যাচ্ছে। একটা মুখ ভেঙচিও এখন একটা পারফরমেন্স নাকি। তো এত সস্তা না সংস্কৃতি, এত সস্তা না মিডিয়া, এত সস্তা না। এবং এই যে তুলনামূলক মানে আলাদা করার ব্যাপারটা, এই দৃষ্টিভঙ্গিটাই এখন আমাদের দর্শকের নষ্ট হয়ে গেছে। এখন শিল্পী হিসেবে আসলে আপনারা কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন এই সব কিছু মোকাবেলা করতে গিয়ে? এখন শিল্পী হিসেবে আমি যেমন একটা চর্চার মাধ্যমে, একটা আগ্রহ থেকে, একটা ভালো লাগার, একটা ভাবনার, এখনো পর্যন্ত একটা কাজ আসলে আমি ভাবি আমি কাউকে ছোট করব না, কারণ এটা আসলে অনেকগুলো ধাপে 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 এই রেজাল্টটা। তো তো আমাকে চিন্তা না করে, কথার কথা, আমার ফলোয়ার্স আছে হয়তো 4,000, আপনার ফলোয়ার্স আছে হলো 4 লক্ষ। আপনি আমার থেকে বেশি এখন দামি মানুষ, এটা কখনোই হতে পারে না। এই দামিটাই কিন্তু আপনার কোনো, যেমন একটা চাকরিতে একজন এক্সিকিউটিভকে আপনি অফিসে নিয়োগ করবেন, তার মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটা হয়তো বিবিএ থাকা লাগবে এবং একটি ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখাতে হবে। তার মানে কি প্রসেসিং আছে না প্রত্যেকটি জিনিসের। বিসিএস ক্যাডার বলছি, তার যেভাবে আমরা সম্মান করি, বা একজন বিসিএস ক্যাডার যখন বলে ভাই আমি অততম বিসিএস, তখন কিন্তু সাথে সাথে সেই জায়গাটা একটু নড়ে চড়ে ওঠে, সবাই একটু ও আচ্ছা আচ্ছা, এইরকম একটা ব্যাপার আছে। শিল্পীদের ক্ষেত্রে আর নাই, নষ্ট হয়ে গেছে। কারণ যার ফলোয়ার্স বেশি, সে যদি আজকে এসে আমার জায়গায় কাজ শুরু করে, আমার মূল্যটা কোথায়? আমার এতদিনের অভিজ্ঞতার দাম কি? আপনার কাছে এর কারণ আসলে কি মনে হয় যে সবকিছুর প্রতি আমাদের এক্সেস অনেক ওই যে বেশি বেড়ে গিয়েছে, শর্টকাট, শর্টকাট শর্টকাটে আমার ভিউ বাড়বে আমার নাটকের। আরে নাটকের ভিউ তো আমার এখনো যদি বহুব্রীহি দেখায়, এখনো যদি আমাদের রঙের মানুষ দেখায়, এখনো পর্যন্ত এখনো যদি রমিজের আয়না দেখায়, মানুষ দেখবে, হা করে থাকবে। আমাকে এখনো পর্যন্ত গহরগাছের বুলু রানী হিসেবে চিনে অনেকে। এখন কি ওই ধরনের নাটক বা সিনেমাগুলো একটু কম তৈরি হচ্ছে? বুঝতেই তো পারছে না কোনটা করলে, মানে কোন ধরনের গল্প বললে দর্শক দেখবে। সারাক্ষণ তো নিজেরাই তো আমরা না, আমরা তো আত্মবিশ্বাসী না। আমরা তো আসলে রিসার্চের প্রয়োজন আছে ডেফিনেটলি, কারণ সময়ের সাথে সাথে সব কিছু বদলাবে। হাতের স্যামসাং বা অ্যাপল ব্র্যান্ডের একটা সার্কুলারই আসে যে অ্যাপল দিয়ে তৈরি করা একটা ফিল্মের ফেস্টিভ্যাল হবে, বা স্যামসাং দিয়ে তৈরি করা বা ওপ্পো দিয়ে তৈরি করা একটা ফেস্টিভ্যাল হবে। সেখানে আপনার সব কিছু শ্যুট করা হবে ওপ্পো দিয়ে বা সব কিছুই স্যামসাং দিয়ে। ফাইন, চলে আসছে টেকনোলজি, এখন যেহেতু হাতের মুঠোয় চলে আসছে। বাট ওই টার্মটা আলাদা, ওই সফটওয়্যারটা আলাদা। কোনো জিনিসকে এত ন্যারো, বা আমরা একটা ফিল্ম চিন্তা করি, ফিল্ম মানে কি বৃহৎ আকৃতি, একটা বড় পর্দার মধ্যে সবাই এতগুলা মানুষ দেখবে। মিনিমাম তো 150 সিট তো থাকে না সিনেমা হলে, এর থেকে কম তো মনে হয় থাকে না। তো 150 জন মানুষ দেখবে, বিশাল একটা পর্দা। ওই বিশালত্বটাই আসলে আমাদের এখন ছোট হয়ে গেছে, আমরা বড় করে কোনো কিছু দেখতে পারি না। তবে বাংলা সিনেমা বা বাংলা নাটক যেটি বলি, এই অবস্থা থেকে আসলে উত্তরণ লাভ করে একটু ভালোর দিকে যাবে আমাদের সেই কংক্রিট প্রত্যাশা। হতে হবে। আপনার এখন থিয়েটার থেকে আমরা একটু সরে যাই, আপনার ব্যক্তিগত জীবনে যাই। আমরা আপনাকে দেখতে পাই যে রান্নার ব্লগ আপনি করেন, তো সেই চিন্তাটা আসলে কেন আসলো? রান্না করতে কি খুব ভালো লাগে? প্রথমত আমি খেতে ভালোবাসি। খেতে ভালো না বাসলে আমি রান্না করতে পারতাম না। যেহেতু খেতে ভালোবাসি, যখন যেটা খেতে মন চাই তখন সেটা রান্না করার একটা প্রবণতা বা প্র্যাকটিস আমার বহু বছরের। আর ওই যে বললাম যে কখনো নিজেকে মানে অকবর্ণ করে ফেলে রাখা যাবে না, নিজেকে কর্মঠ থাকতে হবে। কর্মঠ, তার থেকেও বড় কথা হলো যে আমি একটা সময় নোটিস করলাম, তখন আমি খুব কঠিন একটা কাজ করছিলাম, যে আমার মাঝে মধ্যে মনে হতো যে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কি পারবো, আমি আমার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি।
তখন নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য আমি রান্না শুরু করলাম, এবং সেই রান্নাটা কিন্তু কোনো তরি তরকারি বা ভাত মাংস না, আচার বানাতাম। যখন যেই জিনিসই পেতাম, সবজি হোক, মরিচ হোক, রসুন হোক, পেঁয়াজ হোক, আমের সময় আম, ঠিক আছে। আচার বানানোর কারণ হলো আচার এমন একটি খাবার যেই খাবারের মধ্যে কোনো কারণে পাঁচফোড়ন বেশি দিলে ওটা তিতা হয়ে যাবে, লবণ না দিলে কোনো স্বাদ হবে না, আবার একটু যদি মিষ্টি দিতে চাই সেই মিষ্টিটার পরিমাণও কমে গেলে মানুষের টক বেড়ে যাবে, মানুষ আর সেটাকে চেখেও দেখবে না। ব্যালেন্সটা প্রপার হতে হয়, তার মানে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো দিতে হবে। আমি দেখলাম ওই টাইমটাতে, যেই টাইমটাতে আমি আচারটা বানাচ্ছি, আমি ফুল মনোযোগটা ওখানে দিচ্ছি, লাইক আ মেডিটেশন। আমি ডানের কথা শুনি না, বায়ের কথা শুনি না, আমার ওই জিনিসটার মধ্যে পানি আছে কিনা সেটা চেক করছি। তখন আমি বলা যায় যে এইভাবে আমার মধ্যে চলে আসলো যে এখন থেকে নিজেকে সময় দিতে হবে, এবং আমার সময়টা হলো রান্না, মানসিকভাবে একটু স্থির হওয়ার জন্য। হ্যাঁ। আমরা বই পড়ার কথাও শুনছিলাম যে এখন আপনি জাপানিজ বই পড়ছেন, অনুবাদের বই। জাপানিজটাই আসলে কেন চুজ করা? জাপানিজ, কোরিয়ান মুভি, যেমন কোরিয়ান মুভি আমি অনেক দেখি, কারণ আমার মনে হয় যে আমাদের কালচারের সাথে ওদের কালচারটার অনেক কাছাকাছি, এবং ওরা আমাদের যে সমাজ ব্যবস্থা, সম্পর্ক, দায়িত্ববোধ, এমনকি আমাদের এথিক্স, আমাদের নীতি, এগুলা অনেক বেশি ওদের সাথে ম্যাচ করে। আমাদেরও আসলে এইভাবেই জীবনযাপনটা করা উচিত, আমাদের এমনই দায়িত্বটা নেওয়া উচিত। তো এই যে কোরিয়ান মুভি সিরিজ দেখার যেই নেশাটা তৈরি হলো, সেটা আস্তে আস্তে আমি হঠাৎ করে একটা জাপানিজ বই পড়ছিলাম। হারুকি মুরাকামি আগে পড়েছি, কিন্তু শুধু পড়ার জন্য পড়েছি। কিন্তু যখন আমি ওই সিরিজটা পড়লাম, একটা হোটেল কেন্দ্রিক একটা সিরিজ, একটা বইঘর কেন্দ্রিক একটা সিরিজ আমি পড়েছি, তো ভীষণ রকম না টাচ করে গেল। এবং আমি একটা বইয়ের যেই মানে সিরিজটা, ওটার প্রথম বইটা পড়ার পরে কিন্তু আমি আর চারটা খণ্ড সেকেন্ডটাতে যাই নাই, কারণ আমার এখনও পড়তে গেলে কান্না পাই যে লাস্ট যেভাবে শেষ হলো, এই দুটো রিলেশন বা কয়েকজন মানুষের সম্পর্ক একটা বইঘর থেকে কিভাবে অ্যাটাচমেন্ট এবং ভালোবাসাটা এত চমৎকার হতে পারে যে আর একজন মানুষের অনুপস্থিতিতে সেখানে তারা আসলে কাঁদে না, কান্নাটাও বইঘরেই কাঁদে, কিন্তু মারা যাওয়ার পর আবার তারা নতুন করে বইঘরটাকে সাজায়, কারণ তারা বিশ্বাস করে যে এই ঘরের প্রত্যেকটি বইয়ের সাথে, প্রত্যেকটি তাকের সাথে ওই মানুষটার ভালোবাসা জড়িত, যেই মানুষটাকে তারা ভালোবাসে, তাই তাকে যত্ন করতে হবে। বাহ, এত সুন্দর একটা মেসেজ পাওয়ার পর আমার যেটা হলো যে আমি এখনও ওটা থেকে বের হতে পারি না, তো এই ইমোশনে বুঁদ হয়ে থাকতে ভালো লাগে। এবং আপনি বলছিলেন যে আসলে তারা জীবনকে যেভাবে দেখে, জীবনের গভীরতাটা যেভাবে উপলব্ধি করে, সেটি আসলে অসাধারণ। আপনাকে আমরা লেখক হিসেবে পেয়েছি, গত বছর বইমেলায় বই প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু জানুয়ারি মাস আসলেই আমরা একটা অপেক্ষায় থাকি যে বই মেলা কবে আসবে, মেলায় ঘুরতে যাব। বই মেলা নিয়ে কি কি পরিকল্পনা আছে? কোনো পরিকল্পনাই নেই, কারণ আমি বারবারই লেখার চেষ্টা করি, বারবারই ব্যর্থ হই। মাঝে অনেক মানে পরিশ্রমের সময় গেছে, তখন প্রচুর লেখালেখি করেছি, প্রচুর কাগজ ফেলে দিতে হয়েছে, প্রচুর লেখা ডিলিট করতে হয়েছে, কিন্তু উপন্যাস বা গল্প লেখা হয়নি। আমি লাস্ট আমার বই এসেছে 2020 সালে, এটা একটা দারুণ ব্যাপার, 2020 সালে এসেছে ভাগ্যিস, এরপর হয়তো আসবে 2030 সালে, আমি জানি না, কিন্তু লিখবো, লেখার চেষ্টা করি। আবার ঠিক পিছিয়ে যাই কোথায়, বাস্তবতা যেটা, সেটা হলো যে আমি যে লিখছি, আমার বইটা কি পড়বে, এটা কি সময় উপযোগী, এটা কি আসলে মানুষকে ভালো লাগাবে, এটা কি শুধু আমার বয়স থেকেই লিখছি, অভিজ্ঞতা থেকে লিখছি, নাকি এটা সার্বজনীন কি হবে, এই এত চিন্তা করতে গিয়ে আসলে লেখাটা হচ্ছে না। আমরা থিয়েটারের সার্বজনীনতা নিয়ে আরেকটু কথা বলি। এই যে আমরা বলছিলাম যে থিয়েটারকে আসলে হয়তো কেউ শখ করে বা প্যাশন থেকে করে, কিন্তু এটাও তো আসলে খুব পরিশ্রমের একটি কাজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এই থিয়েটার পেশাটাকে আসলে একদম ফুল টাইম প্রফেশন হিসেবে গ্রহণ করার বা থিয়েটার কর্মী যে এখন কমে যাচ্ছে সেই সংখ্যাটা বাড়ানোর, এইসবের জন্য আসলে কি উদ্যোগ নেওয়া যায়, বা ভবিষ্যতে কি আসলে থিয়েটারের সেই সুবর্ণ সময় আসবে?
আশায় থাকি আমরা। কেন আশায় থাকি? কারণ যারা আসলে পুরোপুরি থিয়েটারটা করতে চায় বা থিয়েটারের সাথে সংশ্লিষ্ট থাকে, তারা আসলে শুধু থিয়েটার করেই জীবন চালাতে চায়। শুধু মানে থিয়েটারের অনেক কাজ, থিয়েটারের কাজ হলো দীর্ঘ সময় রিহার্সাল করতে হয়, থিয়েটারের কাজ হলো সেটটা রেডি করতে হয়, কস্টিউম করতে হয়, মেকআপটাও জানতে হয় থিয়েটারের মানুষদের। তো থিয়েটারে প্রচুর কাজ আছে, ডানে বায়ে সামনে পিছনে লাইট আছে। তো ও, এত কাজের মধ্যে যখন পুরোপুরি ফোকাসড হতে হয়, বাংলাদেশ ছাড়া আমার ধারণা পৃথিবীর সব জায়গাতেই থিয়েটার হলো পেশাদারি, থিয়েটারে পেশাদারিত্ব আছে। সেখান থেকে কে কত টাকা পাচ্ছে সেটা বিষয় নয়, পেশাদারিত্ব আছে। বাংলাদেশেও আছে, কিন্তু সেটা রেগুলার না। আমি পেশাদার থিয়েটারে কাজ করেছি এবং এক মাসে আমার মনে আছে যে আমি 60+ টাকা শুধু থিয়েটারে কাজ করে রোজগার করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে আমি যদি এই পরিমাণ টাকাও যদি প্রতি মাসে বা এর থেকে আরেকটু কম পেলেও, আমি তো একটা মানে ভদ্রলোকের সাথে বসবাস করি, উনি তো এখনো কর্মঠ আছে, উনি মাস গেলে স্যালারি পায়। তা আমি যদি থিয়েটার করে ওই 60 মাইনাস বা লেস 60 হলেও আমার কিন্তু সমস্যা হতো না, আমি পুরোপুরি থিয়েটারটা করতাম। কিন্তু হচ্ছে না, আমাদের পৃষ্ঠপোষকতা নেই, থিয়েটারের পৃষ্ঠপোষক খুবই কম। থিয়েটার এখনো পর্যন্ত পকেটের পয়সা দিয়ে মানুষ করে। আমরা আসলে সেই সম্পর্কে সচেতন হব এবং থিয়েটারটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কারণ এটা তো আমাদের শেকড়, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আপনাকেও যুক্ত ধন্যবাদ। হওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা তারকা কথনের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটি আজ বারবার উচ্চারণ করছিলাম যে মঞ্চনাটক আমাদের সংস্কৃতির একটি অংশ, আমাদের নারীর সাথে আসলে সম্পর্কিত, আমাদের শেকড়ের সাথে সম্পর্কিত। আমরা বেশি বেশি মঞ্চনাটক দেখব, উপভোগ করব এবং আমাদের শিল্পের সব সব শ্রেণীকে আমরা ভালোবাসবো, সেই প্রত্যাশায় তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।